তাহলে দেখো আজকের মেন পড়ার বিষয়বস্তু হচ্ছে বেসিক্স অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন। এই যে আমাদের এত অ্যানিমেল, ওভারঅল আমরা যদি হোল ওয়ার্ল্ড দেখি, তাহলে দেখো প্রচুর পরিমাণে অ্যানিমেল আছে যারা আমাদের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যানিমেল বসবাস করে। তো সেই সমস্ত অ্যানিমেলকে যদি আমাদেরকে জানতে হয়, তাদের সম্পর্কে মনে রাখতে হয়, তাদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হয়, তাদের ইভলিউশনারি লিনিয়েজ সম্পর্কে যদি জানতে হয়, এবং তাদের তাদের মধ্যে কে, মানে তাদের কার ইম্পর্টেন্স কি, কে ভালো বা কোনটা ক্ষতিকারক, এগুলো যদি আমাদেরকে মনে রাখতে হয়, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে যদি মনে রাখতে হয়, তাহলে একটা সুন্দর গুছানো ফাইলিং সিস্টেম খুব ইম্পর্টেন্ট। এবং যে সায়েন্সটা বা যে ব্রাঞ্চ অফ সায়েন্স এই একটা টোটাল অ্যানিমাল কিংডমকে কিভাবে ক্লাসিফাই করা যায়, বা তাদেরকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে কি করে নিয়ে আসা যায়, তাদের কিভাবে নামকরণ করা যায়, এই সব কিছু নিয়ে যে ডিল করে, সেই ব্রাঞ্চ অফ সায়েন্সটা হচ্ছে কি, আমরা সেটাকে অ্যানিমাল ট্যাক্সোনমি হিসেবে জানি। ট্যাক্সোনমি ওভারঅল সমস্ত অর্গানিজম নিয়ে স্টাডি। বোটানিদের ক্ষেত্রে বোটানিক্যাল ট্যাক্সোনমি আছে, আমাদের জুলজিক্যাল ট্যাক্সোনমি বা অ্যানিমাল ট্যাক্সোনমি। তো আমরা এখানে মেনলি বেশ কিছু টার্ম সম্পর্কে পড়বো যেগুলো আমাদের ট্যাক্সোনমির রিলেটেড জিনিস, যেমন ক্লাসিফিকেশন, সিস্টেমেটিক্স, ট্যাক্সোনমি, নোমেনক্লেচার, হায়ারার্কি, ট্যাক্সোনমিক টাইপস। এই জিনিসগুলো সম্পর্কে আমরা মেনলি গোটা ব্যাপারটা বুঝবো, এবং তার সাথে সাথে ট্যাক্সোনমিক রিসার্চে বা ট্যাক্সোনমিক স্টাডিতে কিভাবে এই প্রত্যেকটা জিনিস কাজে লাগে, সেই জিনিসটা ওভারঅল বুঝতে হবে। তাহলে দেখো কতগুলো ডেফিনেশন আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, জুলজিক্যাল ক্লাসিফিকেশন আর জুলজিক্যাল নোমেনক্লেচার। এই চারটে মেন জিনিস: ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, জুলজিক্যাল ক্লাসিফিকেশন আর জুলজিক্যাল নোমেনক্লেচার। দেখো এখানে ট্যাক্সোনমি কি, আমি প্রথমে ডেফিনেশনটা একটু পড়ি, তারপরে ব্যাপারটা বুঝে যে ইট ইজ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ক্লাসিফাইং অর্গানিজমস ইনক্লুডিং ইটস বেসিস, প্রিন্সিপালস, প্রসিডিওর অ্যান্ড রুলস। যে এই যে বললাম যে এত সমস্ত অ্যানিমেল আছে, সমস্ত অ্যানিমেলকে যদি মনে রাখতে হয়, তাদেরকে যদি একটা সুন্দর ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে সেই সিস্টেমটা তৈরি করার জন্য যে ওভারঅল পড়াশোনা, একটা ওভারঅল নলেজ, একটা দীর্ঘদিনের একটা স্টাডি, এবং তার একটা থিওরি এবং প্র্যাকটিক্যাল নলেজ, এবং তার সাথে সাথে এই সমস্ত কিছু করার জন্য যত সমস্ত প্রিন্সিপাল, প্রসিডিওরস বা রুলস রেগুলেশন বানানো হয়েছে, সেই সব কিছুকে ওভারঅল, সবকিছু নিয়ে ওভারঅল যে টার্ম, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। যেটা মায়ারেন আসলে 1991 দিয়েছিলেন, যে ট্যাক্সোনমি একটা, তার ডেফিনেশনটা দিয়েছিলেন যে ট্যাক্সোনমি একটা, কিনা ট্যাক্সোনমি একটা ওভারঅল জিনিস। এই যে আমরা একটা অ্যানিমেলকে স্টাডি করব, তার জন্য আমাদের ওভারঅল একজন ট্যাক্সোনমিস্টের বা একজন জুলজিস্টের মধ্যে যে নলেজটা থাকার দরকার, যে তাকে সমস্ত, সে আহ, ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত অ্যানিমেল সম্পর্কে তাদের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল স্টাডি করে এসছে, সে সমস্ত অ্যানিমেলকে চেনে, তাদের ক্যারেক্টার জানে, এবং সেই তাদেরকে আইডেন্টিফাই করতে পারে। তাহলে এই যে তার একটা প্রিভিয়াস নলেজ, সেই নলেজটা, তার সাথে সাথে ট্যাক্সোনমির আওতায় নিয়ে আসার জন্য অ্যানিমেলটাকে, সেই অ্যানিমেলটাকে ট্যাক্সোনমিতে বা এই ক্লাসিফিকেশনের আওতায় নিয়ে আসার জন্য যে রুলস রেগুলেশন আছে, বা তার কিছুটা নামকরণ করার জন্য যে নামকরণের যে রুলস রেগুলেশন আছে, এই সব কিছু নিয়ে যে প্রসিডিওরস আছে, এই সব কিছু যখন একজন ট্যাক্সোনমি, একজন জুলজিস্টের মাথায় থাকে, তার যে নলেজটা তৈরি হয়, সেই নলেজটাই হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমি একটা ওভারঅল জিনিস, একটা ওভারঅল নলেজ, যেটার বেসিসে একজন সায়েন্টিস্ট বা একজন জুলজিস্ট কোনো একটা ট্যাক্সোনমিক স্টাডি করতে পারবে। বোঝা গেছে? তাহলে ট্যাক্সোনমি হচ্ছে একটা থিওরি এবং প্র্যাকটিস, একটা নলেজ, যেটার বেসিস, যার মধ্যে সবকিছু আছে। ট্যাক্সোনমি রুলস রেগুলেশন, বেস, প্রিন্সিপাল, প্রসিডিউরস, এভরিথিং সবকিছু আছে, এবং তার সাথে সাথে সেই যে জুলজিস্ট বা সেই যে ট্যাক্সোনমিস্ট, তার একটা প্রিভিয়াস নলেজ আছে, যেটার বেসিসে সে এই সমস্ত পুরো হোল স্টাডিটা করতে পারে। তারপরে সিস্টেমেটিক্স। তাহলে সিস্টেমেটিক্স জিনিসটা কিনা, সিস্টেমেটিক্স দ্য সায়েন্টিফিক স্টাডি অফ কাইন্ডস অফ স্পিসিস অ্যান্ড ডাইভার্সিটি অফ অর্গানিজম অ্যান্ড অফ এনি অ্যান্ড অল রিলেশনশিপ অ্যামং দেম। অর্থাৎ যত সমস্ত অর্গানিজম আছে, সেই অর্গানিজমদের সম্পর্কে স্টাডি, তাদের ক্যারেক্টার অ্যানালিসিস করা, তাদের আদার অর্গানিজমের সাথে সম্পর্ক স্থাপন করা, সিমিলারিটি ডিসিমিলারিটি স্টাডি করা, এবং তার যে ডাইভার্সিটি, ওভার সাথে কি পরিমাণে অ্যানিমাল আছে, ও কোথায় কি আছে, তার ডাইভার্সিটি সম্পর্কে স্টাডি করা। অর্থাৎ একটা প্রিলিমিনারি বেসিক স্টাডি, সেটা হচ্ছে সিস্টেম্যাটিক্স। জুলজিক্যাল ক্লাসিফিকেশন জিনিসটা কিনা, জুলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ দ্য অর্ডারিং অফ অ্যানিমালস ইনটু গ্রুপস অর সেটস
on the basis of their relations, that is of association by contiguity, similarity or by both. যে এই যে আমরা একটা অ্যানিমেলকে স্টাডি করছি, তারপরে তাদেরকে গ্রুপে ভাগ করা বা কিছু গ্রুপে ক্লাসিফাই করে দেওয়া, যে যাদের মধ্যে সিমিলার ক্যারেক্টার আছে, কিসের বেসিসে না, সিমিলারিটি বা কন্টিগুইটি। অর্থাৎ যাদের মধ্যে সিমিলারিটি আছে তাদেরকে একটা গ্রুপে রাখা, যাদের মধ্যে সিমিলারিটি নেই তাদেরকে অন্য গ্রুপে রাখা, দিয়ে এইভাবে যে ক্লাসিফাই করে দেওয়া, সেইটাকে বলা হয় জুলজিক্যাল ক্লাসিফিকেশন। এখানে কিসের বেসিসে করাবো না, তাদের সিমিলারিটি অর্থাৎ তাদের মধ্যে যে শেয়ার্ড ক্যারেক্টার, যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে তাদের সেই ক্যারেক্টারের সিমিলারিটি, কন্টিগুইটি, কন্টিগুইটি মিনস তাদের মধ্যে শেয়ার্ড সিমিলারিটি বা ওয়ান টাইপ অফ সিমিলারিটি বা শেয়ার্ড ক্যারেক্টার্স, যেগুলো জেনারেলি ইভলিউশনারি বা শেয়ার্ড ইভলিউশনারি ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো হচ্ছে কন্টিগুইটি। তো এই তাদের মধ্যে যে ক্যারেক্টারগুলো এখন দেখতে পাওয়া যাচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার বা তার ইভলিউশনারি যে ক্যারেক্টার ফিচার্স, সেই সবকিছুর বেসিসেই যদি তারা রিলেটেড হয় তাহলে তাদেরকে এক জায়গায় রাখা, একটা গ্রুপে রাখা, যদি রিলেটেড না হয় তাহলে তাদেরকে অন্য গ্রুপে রাখা। এই যে ক্লাসিফাই করা, এই প্রসেসটাকে বলা হয় কিনা জুলজিক্যাল ক্লাসিফিকেশন। আর যদি কোনো আননোন স্পিসিস হয়, মানে নিউ রেকগনাইজড স্পিসিস হয়, যাকে আমরা আগে পাই নাই, খুঁজে পাই নাই, এই প্রথম পাওয়া গেল, সেই তার জন্য বা কোনো একটা নিউ যদি কোনো গ্রুপ অফ অ্যানিমেলস হয়, তো তাদের একটা নির্দিষ্ট নাম দেওয়া, রেকগনাইজড একটা নেম দেওয়া, সেইটাকে বলা হয় কিনা জুলজিক্যাল নোমেনক্লেচার। তো এই চারটে মেইন ডেফিনেশন আমাদেরকে বুঝতে হবে। এরপর আমরা তো চারটে ডেফিনেশন বুঝলাম, এরপরে আমরা এর বেসিসটা বুঝবো। যে ধরো একজন ট্যাক্সোনমিস্ট বা একজন জুলজিস্ট, সে কিছুটা স্টাডি করতে গেছে, ঠিক আছে, তো তার বেসিসে এই জিনিসগুলো কিভাবে আসছে। তাহলে একজন জুলজিস্ট ধরো সে একটা ফিল্ডে গেছে স্টাডি করতে, তো সেখানে গিয়ে সে কোনো একটা, সে বিভিন্ন অর্গানিজম দেখছে। ব্যাপারটা একটু চিন্তা করো, যে একজন জুলজিস্টকে তোমরা ধরো ভবিষ্যতে ফিল্ডে যাবে বা এক্সকারশনে যাবে, ফিল্ড স্টাডি করবে, তো সেখানে গিয়ে ধরো তোমরা বিভিন্ন অর্গানিজম দেখছো, বিভিন্ন অ্যানিমেল দেখছো, আমরা জুলজির লোক, আমরা অ্যানিমেলের কথাই বলি, বিভিন্ন অ্যানিমেল দেখছো। তো দেখবে দেখতে দেখতে আমরা এখন, তোমরা এই বয়সে তোমরা চিনতে পারছো, হ্যাঁ এটা পাখি বটে, বার্ডস, এটা ফিশ, এটা ম্যামালস, বা এটা একটা ইনসেক্ট। তো এই যে আমরা বলছি, কি করে বলছি যে এটা একটা বার্ডস বা এটা একটা ফিশ বা এটা একটা ইনসেক্ট? কারণ আমাদের একটা প্রিভিয়াস নলেজ আছে। আমরা এই যে ক্লাস 1 থেকে পড়তে 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 এখন ফার্স্ট ইয়ারে এসেছি, তো আমাদের একটা প্রিভিয়াস নলেজ আছে। আমরা জানি বার্ডস এর কি ক্যারেক্টারিস্টিক্স, আমরা জানি ইনসেক্টের কি ক্যারেক্টারিস্টিক্স, বা আমরা জানি এটা ফিশ, সে কোথায় থাকে বা তার কি ক্যারেক্টার থাকে। তো সেই যে প্রিভিয়াস নলেজ আছে আমাদের মধ্যে, তার বেসিসে আমরা আইডেন্টিফাই করছি। তাহলে আমরা ব্রড একটা জিনিস আইডেন্টিফাই করতেই পারছি, হ্যাঁ, একটা বার্ডস, এটা একটা ফিশ বা এটা একটা ইনসেক্ট। এবার যদি আইডেন্টিফাই করতে হয় যে এটা ইনসেক্ট, তো বটে, এটা কি ইনসেক্ট, পার্টিকুলার তার নামটা কি? অনেকেই হয়তো দেখা যাবে, ম্যাক্সিমাম এই তোমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যাবে যে বলতে পারছে না। কারণ কিন্তু তার মধ্যে সেই নলেজটা নেই। যে এন্টোমোলজির এক্সপার্ট বা ইনসেক্ট নিয়ে যে অনেক বেশি পড়াশোনা করেছে, যার মধ্যে ইনসেক্টের নলেজ আছে, সে হয়তো আইডেন্টিফাই করতে পারে। একটা বাটারফ্লাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তুমি দেখে হয়তো দেখলে তোমরা, আমরা সবাই বুঝতে পারছি দিস ইজ এ বাটারফ্লাই, বাট এটা কি বাটারফ্লাই, সেইটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু বাটারফ্লাই সম্পর্কে নলেজ লাগবে, তার জন্য পড়াশোনা লাগবে। যদি কারোর মধ্যে বাটারফ্লাই নিয়ে পড়াশোনা এবং তার প্রিভিয়াস নলেজ থাকে, তবেই সে আইডেন্টিফাই করতে পারবে। একটা পাখি দেখলাম, এটা বার্ডস, ঠিক আছে, কিন্তু এটা কি পাখি? তোমরা খেয়াল করে দেখো যে বাইরে গেলে ঘুরতে, দেখলে অনেকগুলো পাখি আছে, তার মধ্যে খুব কম জনই আছো যে হয়তো দেখে বুঝতে পারবে যে এটা কি পাখি। পাখি তো বুঝতে পারছে, কিন্তু কি পাখি সেটা বোঝা সম্ভব না। কি পাখি সেটা যদি জানতে হয়, তাহলে পাখির সম্পর্কে পড়াশোনা থাকতে হবে, জানতে হবে যে কোন পাখিটা, চিনতে হবে পাখিকে, অর্থাৎ প্রিভিয়াস নলেজ থাকতে হবে। এই যে প্রিভিয়াস নলেজ, যেটার বেসিসে আমরা আইডেন্টিফাই করতে পারছি বা যেটার বেসিসে আমরা ক্যারেক্টার অ্যানালিসিস করতে পারছি, কোনটা যে অর্গানিজমকে চিনতে পারছি, সেই প্রিভিয়াস নলেজটাকেই বলা হয় কিনা, সেই প্রিভিয়াস নলেজ, সেটাই একটা ট্যাক্সোনমির পার্ট, সেটা একটা ওয়ান টাইপ অফ ট্যাক্সোনমিক নলেজ বা ওয়ান টাইপ অফ ট্যাক্সোনমি। এরপরে কিন্তু ট্যাক্সোনমি একটা ওভারঅল জিনিস, যে তুমি একটা স্টাডি করতে গেছো, দিয়ে পরে একটা অর্গানিজম পেলে, সেই অর্গানিজমটা দেখে তুমি আইডেন্টিফাই করতে পারলে যে দিচ্ছি যে এটা একটা বাটারফ্লাই, ধরো এটা একটা স্ট্রাইপড, এটা একটা অ্যালবাট্রস বাটারফ্লাই, এটা কিংবা এটা একটা তো কমন গ্রাসই হলো, এটা তুমি আইডেন্টিফাই করতে পারছো। বাট এই যে আইডেন্টিফাই করতে পারলে, তার জন্য তোমার প্রিভিয়াস নলেজ আছে। এরপরে ওকে যদি ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হয়, ওর যদি ক্লাসিফিকেশন খুঁজতে হয়, তাহলে তার জন্য প্রিভিয়াস নলেজ থাকতে হবে, যে ও আর্থ্রোপোডার মধ্যে পড়ে, ও ক্লাস ইনসেক্টার মধ্যে পড়ে, অর্ডার লেপিডপ্টার মধ্যে পড়ে। তাহলে এই যে ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হলে, তার জন্য একটা প্রিভিয়াস স্টাডি বা প্রিভিয়াস নলেজের দরকার। এরপরে মনে করো, খুঁজতে 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 স্টাডি করতে করতে দেখা গেল যে
একটা এমন ইনসেক্ট বা একটা এমন আর্থ্রোপোডা পাওয়া গেছে যেটা ওই যে জুলজিস্ট তার প্রিভিয়াস নলেজের সাথে ম্যাচ করছে না, অর্থাৎ সে তার প্রিভিয়াস নলেজের বেসিসে চেষ্টা করছে স্টাডি করে, কিন্তু বুঝতে পারছে না যেটা কি অর্গানিজম। তখন সে কি, তখন সেটা কি হলো না, তখন সেটা তার কাছে আননোন, তখন সেটা তার কাছে আননোন স্পিসিস ছিল। সে সেটাকে হয়তো কালেকশন করলো, বা সেটা তার কালেকশন করতে না পারলে সেটা ছবি তুললো, দিয়ে পরে কি করবো না, সেটা যারা ওই ফিল্ডের এক্সপার্ট, আরো যদি কেউ কেউ এক্সপার্ট থেকে থাকে এন্টোমোলজি ফিল্ডের, তাকে হয়তো সেই ছবিটা পাঠালো যে আমাকে এটা একটু আইডেন্টিফাই করে দিন কোন অর্গানিজম। এখন তার সেই ট্যাক্সোনমিস্টের বা সেই জুলজিস্ট যদি নলেজের মধ্যে থাকে, তার জানা যদি থাকে, তাহলে সে আইডেন্টিফাই করে দিল, তাহলে সেটা একটা আননোন মানে থেকে নোন স্পিসিস হয়ে গেল। এখন যদি দেখা যায় সেই জুলজিস্ট তার পরিচিত সবার সাথে ম্যাচ করিয়ে করে মিলিয়ে মিলিয়ে দেখছে যে যে এটা তো আর্থ্রোপড বটে, এটা ইনসেক্টও বটে, লেপিডপ্টারের মধ্যে আছে, অর্থাৎ বাটারফ্লাইও বটে, এর মধ্যে পার্টিকুলার তাদের জেনাস খুঁজে পেলে, যে এই জেনাসের মধ্যেও পড়ছে, খুঁজে 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 দেখলো, কিন্তু কোনো স্পিসিসের সাথে, ওর পরিচিত কোনো স্পিসিসের সাথেই তার ক্যারেক্টার গুলো ম্যাচ করতে পারলো না, একদম ফুললি ম্যাচ করতে 100% ম্যাচ করতে পারলো না। তাহলে কিন্তু সে বলতে পারলো না যে এটা কি স্পিসিস। তাহলে সে বললো যে না, এর থেকে তো আইডেন্টিফাই করতে পারা যাচ্ছে না, এটা মনে হয় মেবি হতে পারে কোনো নিউ স্পিসিস। অর্থাৎ এখনো পর্যন্ত কেউ কখনো আবিষ্কারই করেনি, ডিসকভারি করেনি, এর কোনো রেকর্ডই নেই আমাদের টোটাল ওভারঅল জিওলজিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেমে, এ সম্পর্কে কোনো ইনফরমেশন নেই। তাহলে যদি একটা নিউ স্পিসিস খুঁজে পাওয়া, নতুন, যার সম্পর্কে আগে কেউ কখনো স্টাডি করেনি, সেরকম যদি অর্গানিজম খুঁজে পাওয়া যায়, তখন সেটা হলো কি নিউ স্পিসিস। তাহলে তখন এবারে কি তাকে, তাহলে তার তো কোনো নাম নেই, কেউ তাকে কখনো স্টাডি করেনি, তখন তাকে কি করতে হবে, তার নামকরণ করতে হবে। তাহলে এই যে একটা অ্যানিমেলকে যে স্টাডি করা হচ্ছে, তার ক্যারেক্টার অ্যানালিসিস করা হচ্ছে, আদার অ্যানিমেলের সাথে তাকে মিলিয়ে দেখা হচ্ছে, এই স্টাডিটাকে, এটা সিস্টেমেটিক্স। যে তার ক্যারেক্টার অ্যানালিসিস করা, তার মধ্যে তার কটা ডানা আছে, কটা এন্টেনা আছে, বা তার ক্যারেক্টার কি, কতগুলো পা আছে, ওভারঅল তার ব্রিসেলস আছে কিনা, অ্যান্টেনার মধ্যে অ্যান্টিনিউলস আছে কিনা, উইং এর কালার কিরকম, এই যে ওভারঅল যে তার ক্যারেক্টার অ্যানালিসিস করা হলো, এবং তারপরে তার আদার অর্গানিজম রিলেটেড, যে আদার অর্গানিজম তার সাথে রিলেশনশিপ স্টাডি করা হলো, কার সাথে ক্যারেক্টার ম্যাচ করছে, কার সাথে ইভলিউশনারি রিলেশন আছে, এই যে স্টাডি করা হলো, এই স্টাডিটা হচ্ছে সিস্টেমেটিক স্টাডি। দিয়ে যখন আমরা দেখলাম যে তার কারোর সাথে ম্যাচ করছে না, সে একটা নিউ স্পিসিস, তখন তাকে ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়। যে তার একটা নির্দিষ্ট ফাইলাম আছে, তার একটা নির্দিষ্ট ক্লাস আছে, তার একটা নির্দিষ্ট অর্ডার আছে, ফ্যামিলি আছে, জেনাস আছে, স্পিসিস আছে, এরকম সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়। তাহলে এইগুলো তো আগেই করা হয়েছে, যে ট্যাক্সোনমিতে যখন একটা অ্যানিমালকে বা অ্যানিমাল কিংডমকে সুন্দরভাবে সাজানো হয়েছে, তখন কি না, তখন কতগুলো ক্যাটেগরি বা ট্যাক্সনকে সিলেক্ট করা হয়েছে, যার বেসিসে একটা আমরা গ্রুপ করেছি। যেমন ধরো আমাদের, আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি যে যদি আমাদেরকে কোনো একটা জিনিসকে সাজাতে হয়, তাহলে আমাদের কতগুলো স্টেপ ব্যবহার করতে হয়। যেমন আমি জেনারেলি এক্সাম্পল দিই, যে ধরো একটা একটা কোনো একটা আমাদের খ্রিস্টান কলেজের মাঠে প্রচুর স্কুল থেকে স্টুডেন্ট এসে জড়ো হয়েছে, তো তাদেরকে যদি সুন্দরভাবে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়, তাহলে আমরা কতগুলো স্টেপ ব্যবহার করতে পারি। যে প্রথমে স্কুল ওয়াইজ দাঁড় করালাম, দিয়ে একটা স্কুলের স্টুডেন্টকে ক্লাস ওয়াইজ দাঁড় করালাম, দিয়ে একটা ক্লাসের স্টুডেন্টকে আবার মেল ফিমেল ওয়াইজ দাঁড় করলাম। তাহলে এই যে স্টেপ গুলো ব্যবহার করছি, যে স্কুল, ক্লাস, মেল ফিমেল, এই স্টেপ গুলো, এরকম কিছু স্টেপস আমরা জুলজিক্যাল ক্লাসিফিকেশনে ব্যবহার করি, যেগুলোকে বলা হয় ক্যাটেগরি বা ট্যাক্সন। যেমন ওই ফাইলাম বা কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো তাহলে ওই নতুন স্পিসিসটাকে আমি যখন ওই তার ওই ওভারঅল ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে তাকে নিয়ে আসবো, তার সে কোন ফাইলামের মধ্যে পড়ছে খোঁজার চেষ্টা করব। ফাইলাম যদি খুঁজতে পারে, তাহলে কোন ক্লাস, কোন অর্ডার, কোন ফ্যামিলি, কোন জেনাস। এরপর যদি দেখা যায় যে সেটা নতুন স্পিসিস, তখন তো তার একটা নতুন নামকরণ করা হবে। তাহলে এই যে তাকে একটা ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে জুলজিক্যাল ক্লাসিফিকেশন। এবং তারপরে যদি সেটা নতুন স্পিসিস হয়, তখন তো আমরা তার একটা ডিস্টিংক্ট নাম দেবো, সেটা যে জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে এই হচ্ছে ওভারঅল জুলজিক্যাল স্টাডি, একটা নিউ স্পিসিস সম্পর্কে বা একটা অ্যানিমেল সম্পর্কে স্টাডি করতে, এগুলো হচ্ছে স্টেপস। তাহলে এই চারটে ডেফিনেশন: ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, জুলজিক্যাল ক্লাসিফিকেশন, জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে কি হলো না, যে নলেজের বেসিসে, যে নলেজের বেসিসে একজন জুলজিস্ট একটা অ্যানিমেলকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে, বা যদি আইডেন্টিফাই করতে পারে, তার ক্যারেক্টার অ্যানালিসিস করার চেষ্টা করছে, তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারছে, সে নোন না আননোন সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারছে,
যদি আননোন হয়, তার নামকরণ করতে পারছে, তার সমস্ত রুলস রেগুলেশন মেনে তার নামকরণ করতে পারছে, তাকে ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারছে, তার জন্য এই সব কিছু স্টাডিটা করার জন্য, ওটাতে যে কোনো একজন লোক তো পারবে না, যাকে খুশি বলে দিলে সাকি পারবে কি স্টাডিটা করতে পারবে না। তাহলে যার মধ্যে এই প্রিভিয়াস নলেজটা আছে, এবং যে নলেজের বেসিসে কোনো একজন জুলজিস্ট এই ওভারঅল স্টাডিটা করতে পারে, সেই ওভারঅল নলেজটাই, যেটা সে অনেক দিন ধরে থিওরি এবং প্র্যাকটিক্যাল স্টাডির মাধ্যমে নলেজটা গেইন করেছে, সেটাই হচ্ছে তার ট্যাক্সোনমি। সেই যে নলেজটাকেই বলা হয় ট্যাক্সোনমি। তাহলে ইট ইজ দ্য থিওরি এন্ড প্র্যাকটিস অফ ক্লাসিফাইং অর্গানিজমস। অর্গানিজমকে ক্লাসিফাই করার জন্য একটা থিওরি এবং প্র্যাকটিক্যাল নলেজ, যেখানে কি আছে না, যেখানে সমস্ত কিছু এই ট্যাক্সোনমির রুলস রেগুলেশন প্রিন্সিপাল প্রসিডিওর বেসিস সবকিছু আছে। তার একটা ওভারঅল নলেজ বা ওভারঅল সেটা রিলেটেড যে স্টাডি, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। আর ক্যারেক্টার অ্যানালিসিস করা, তাকে আদার অর্গানিজমের সাথে তার সিমিলারিটি ডিসিমিলারিটি খুঁজে বার করা, দিস ইজ ট্যাক্স সিস্টেমেটিক্স। তাকে ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে নিয়ে আসা, তার ফাইলাম, অর্ডার, ক্লাস এইগুলো খুঁজে খুঁজে বার করা, তাকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে নিয়ে আসা, দিস ইজ জুলজিক্যাল ক্লাসিফিকেশন। আর যদি নিউ স্পিসিস হয়, যেটাকে এখনো কেউ খুঁজে পায়নি, যে এখন যার এখনো কেউ নাম দেয়নি, সেরকম যদি কোনো স্পিসিস খুঁজে পাওয়া যায়, তখন তাকে যে তার একটা ডিস্টিংক্ট নাম দেওয়া, সেটা হচ্ছে জুলজিক্যাল নোমেনক্লেচার। এই নোমেনক্লেচারের কিছু রুলস এবং রেগুলেশন আছে। আমাদের যেমন আমাদের যেমন ভারতীয় সংবিধান আছে, তার যেমন আমাদের নিয়ম কানুন আইন ইত্যাদি আছে, সেরকম নোমেনক্লেচারেরও, নামকরণেরও কিছু রুলস অফ নোমেনক্লেচার, যেটা বলা হয় আইসিজেড, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আমরা সেটা পরবর্তীকালে জুলজিক্যাল নোমেনক্লেচার যখন ডিটেলে পড়বো, তখন সেই রুলস রেগুলেশন সম্পর্কে পড়তে হবে। তাহলে এই হলো চারটে জিনিস। এরপর আমরা দেখব যে ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কি কি জিনিস? এই যে বললাম যে আমরা কতগুলো স্টেপ ব্যবহার করি অ্যানিমেল গুলোকে ক্লাসিফাই করার জন্য, 7টা স্টেপ। কি কি না? এই কিংডম, সেই স্টেপ গুলোকে বলা হয় ট্যাক্সন বা ক্যাটেগরি। কি কি আসে না? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। তাহলে ওভারঅল সমস্ত অ্যানিমেল পড়ছে একটা কিংডমের মধ্যে, অ্যানিমেল কিংডম। সেই অ্যানিমেল কিংডমের মধ্যে বেশ কিছু ফাইলাম আছে, প্রত্যেকটা ফাইলামের মধ্যে আবার বেশ কিছু ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে বেশ কিছু অর্ডার আছে, প্রত্যেকটা অর্ডারের মধ্যে বেশ কিছু ফ্যামিলি আছে, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে অনেক অনেক জেনাস আছে, আর প্রত্যেকটা জেনাসের আন্ডারে বেশ কিছু স্পিসিস আছে। বা এভাবে উল্টা বলতে পারি যে অনেকগুলো স্পিসিস, বেশ কয়েকটা স্পিসিস নিয়ে পরে একটা জেনাস। যেমন ধরো খুব কমন এক্সাম্পল, যে রুই মাছ, বাটা মাছ, কালবোস মাছ। রুই মাছ লেবিও রোহিতা, কালবোস মাছ লেবিও কালবাসু, বাটা মাছ লেবিও বাটা। এরা তিনজনেই এই তিনটে আলাদা স্পিসিস। রুই, রোহিতা, বাটা আর কালবাসু তিনটে আলাদা স্পিসিস। এদের তিনজনেরই জেনাস হচ্ছে লেবিও। অর্থাৎ লেবিও জেনাসের আন্ডারে তিনটে স্পিসিস আমরা জানি, যে লেবিও রোহিতা, লেবিও কালবাসু, লেবিও বাটা। তাহলে এই তিনটে স্পিসিস নিয়ে একটা জেনাস হচ্ছে। সেরকম লেবিও যেমন একটা জেনাস, সেরকম কাতলা, সিরাইনাস, এরকম অনেক জেনাস আছে। সেই অনেকগুলো জেনাস নিয়ে একটা ফ্যামিলি হয়েছে। হয়েছে এরকম বেশ কয়েকটা ফ্যামিলি নিয়ে একটা অর্ডার হয়েছে, বেশ কয়েকটা অর্ডার নিয়ে একটা ক্লাস, বেশ কয়েকটা ক্লাস নিয়ে একটা ফাইলাম, কয়েকটা ফাইলাম নিয়ে একটা কিংডম। তাহলে এই যে আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সাজাচ্ছি, যে একটা অ্যানিমেলের জন্য তার একটা নির্দিষ্ট কিংডম থাকবে, তার একটা নির্দিষ্ট ফাইলাম থাকবে, একটা ক্লাস থাকবে, একটা অর্ডার থাকবে, একটা ফ্যামিলি থাকবে, একটা জেনাস থাকবে, একটা স্পিসিস থাকবে, প্রত্যেকটা অ্যানিমেলেরই। এবং এইটাকেই যখন আমরা হয় কিংডম থেকে স্পিসিস বা স্পিসিস থেকে কিংডম সাজাবো, তখন যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাকে বলে ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কি অর লিনিয়ার হায়ারার্কি, লিনিয়াস দিয়েছিলেন বলে লিনিয়ার হায়ারার্কি, ক্যান বি ডিফাইন্ড অ্যাজ সিকোয়েন্স অফ ক্যাটেগরিজ অর ট্যাক্সন। এই যে ট্যাক্সনের একটা সিকোয়েন্স, সেটা মেবি ডিক্রিজিং অর ইনক্রিজিং অর্ডার, মানে মেবি কিংডম টু স্পিসিস অর স্পিসিস টু কিংডম। এটাকেই বলা হয় কি না ট্যাক্সোনমিক হায়ারার্কি, যেখানে কিংডম হচ্ছে হাইয়েস্ট র্যাঙ্ক আর স্পিসিস হচ্ছে লোয়েস্ট র্যাঙ্ক। এবং আমরা এখানে যদি বলি যে রিয়েল এক্সিস্টেন্স কার আছে, তাহলে কিন্তু স্পিসিসেরই। এই জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম এগুলোর কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই। এগুলো আমরা ক্লাসিফিকেশনের সুবিধাতে এই ট্যাক্সন গুলোকে আমরা নিয়ে নিয়েছি, নামকরণ করেছি। ঠিক আছে? একদম রুট লেভেলে কি আছে না স্পিসিস। রুই মাছ আছে, কিন্তু লেবিও বলে কোনো মাছ নেই, বা অ্যাক্টিনোপটেরিজি বলে কোনো ফিশ নেই। বোঝা গেছে? বাট অ্যাক্টিনোপটেরিজি একটা অর্ডার আছে, তার আন্ডারে বেশ কিছু ফ্যামিলি আছে, তার মধ্যে বেশ কিছু জেনাস আছে, তার মধ্যে একটা জেনাস হচ্ছে রোহিতা। সেই রোহিতার এবার লেবিও, তার মধ্যে আছে রোহিতা বা কালবাসু বা বাটা। তাহলে এদের রিয়েল এক্সিস্টেন্স আছে, স্পিসিসটাই আমরা অর্গানিজম হিসেবে পাবো নেচারে।
কিন্তু সেই স্পিসিসটাকে যখন নামকরণ করা হয় তখন আমরা জানি যে তার জেনাস এবং স্পিসিস দুটো দিয়ে নামকরণ করে, শুধু রোহিতা বলে রুই মাছকে ডাকা হয়নি, লিবিও রোহিতা। কিন্তু আমরা যদি ওর কমন নেম বলি তাহলে রুই মাছ শুধু রোহিতা স্পিসিসটাকেই বোঝায়, বাটা মাছ শুধু বাটা স্পিসিসটাকেই বোঝায়, কালবোজ মাছ শুধু কালবাসু স্পিসিসটাকেই বোঝায়, যাদের রিয়েল এক্সিস্টেন্স আছে, যেগুলোকে পাওয়া যায়। লেবিও বলে কোনো আলাদা করে কোনো মাছ নেই। হয় লিবিও রোহিতা, না হয় লিবিও কালবাসু, না হয় লিবিও বাটা। বাট লিবিও টার্মটা আমরা একটা যে জেনাস নিয়েছি, সেরকম অনেক সেরকম ফ্যামিলি আছে, অর্ডার আছে, ক্লাস আছে, যাদের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই, কিন্তু সেই টার্ম গুলোকে আমরা নিয়েছি এই ক্লাসিফিকেশন করার জন্য বা ট্যাক্সোনমিক হায়ারার্কিস করার জন্য। এখানে বলে রাখি একটা জিনিস, যে যত সমস্ত ট্যাক্সন বা ক্যাটেগরি আছে তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। কিছু আছে যেগুলো বলে অব্লিগেট ট্যাক্সন, অর্থাৎ একটা অ্যানিমেলের জন্য যে ট্যাক্সন গুলো থাকবেই, যেটা এই যে সাতটা, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই সাতটা থাকবেই। এছাড়াও কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে কিছু এক্সট্রা ট্যাক্সন নেওয়া হয়। যেমন মনে করো ক্লাসকে অর্ডারে ভাগ করবো, তো অনেক ভাগ করার আগে আর একটু মাঝখানে একটা স্টেপে ভেঙে নিলে ভালো হতো। আমি কি করলাম না, ক্লাসটাকে অর্ডারে ভাগ করার আগে আগে দুটো সাব ক্লাসে ভাগ করে নিলাম, যে ক্লাসটার মধ্যে দুটো সাব ক্লাস আছে, তারপরে প্রত্যেকটা সাব ক্লাসের আন্ডারে দুটো করে কি চারটে করে অর্ডার আছে। তাহলে এই যে সাব বা ক্লাসের ফাইলামটাকে ক্লাসে ভাগার আগে একটা এক্সট্রা ভাঙিয়ে নিলাম, সুপার ক্লাস। তাহলে সাব এবং সুপার দিয়ে নামকরণ হয়, সাব এবং সুপার দিয়ে নামকরণ করা হয়, এক্সট্রা কিছু ট্যাক্সন নেওয়া হয় যেগুলো বলে ইন্টারমিডিয়েট ট্যাক্সন। এই ইন্টারমিডিয়েট ট্যাক্সন কিন্তু সমস্ত স্পিসিসের জন্য থাকবে তার কোনো মানে নেই, নাও থাকতে পারে, স্ট্রিক্টলি ফলো করার দরকার নেই। এগুলো কারো কারো ক্ষেত্রে থাকে, কারো ক্ষেত্রে থাকেনি। তাহলে ট্যাক্সোনমিক হায়ারার্কি হ্যাজ টু ক্যাটেগরিজ অফ হুইচ আর অব্লিগেট ট্যাক্সন এন্ড ইন্টারমিডিয়েট ট্যাক্সন। অব্লিগেট মিনস দে ফলোড স্ট্রিক্টলি, থাকবেই যারা, যেমন কিংডম থেকে স্পিসিস পর্যন্ত। আর ইন্টারমিডিয়েটস আর নট ফলোড স্ট্রিক্টলি, আর অ্যাডেড ইন অব্লিগেট লিস্ট, অব্লিগেট লিস্টে তাদেরকে অ্যাড করা হতে পারে, এবং তাদের জেনারেলি নামকরণ এই সাব ক্লাস বা সুপার ক্লাস, সাব সুপার এই সমস্ত দিয়ে তাদের নামকরণ করা হয়। তাহলে এই হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে আমরা এই চারটে ডেফিনেশন বুঝলাম, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, জুলজিক্যাল ক্লাসিফিকেশন এবং জুলজিক্যাল নমেনক্লেচার। এবং একটা ট্যাক্সোনমিক স্টাডি করতে গেলে এই চারটে ডেফিনেশন বা এই চারটে জিনিস কিভাবে আসে সেটা বুঝলাম। জুলজিক্যাল হায়ারার্কি বা ট্যাক্সোনমিক হায়ারার্কি ব্যাপারটা কি বুঝলাম। এরপরে যাব লেভেলস অফ ট্যাক্সোনমি, যে একটা ট্যাক্সোনমিক স্টাডি করার জন্য বা একটা অ্যানিমেলের স্টাডি করার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ কি কি লেভেল ফলো করতে হয়, যেটা আমরা বললাম সেটাকেই তিনটা, এতক্ষণ যেটা বুঝলাম সেটাকেই আমরা তিনটে স্টেপে ভাগ করা হয়েছে, যে আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি আর গামা ট্যাক্সোনমি। যে একটা অ্যানিমালকে প্রথম মনে করে খুঁজে পেলাম, তাহলে আমরা স্টাডি করতে গেছি ফিল্ডে, ফিল্ডে গিয়ে একটা অ্যানিমালকে প্রথম খুঁজে পেয়েছি, তার ক্যারেক্টার অ্যানালিসিস করা, তার ক্যারেক্টার অ্যানালিসিস করা, দিয়ে তাকে খুঁজে বার করা, তার ক্লাসিফিকেশন স্টাডি করা, বা তাকে তাকে খুঁজে বার করে যে আদার স্পিসিস সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে তার নাম, তার নামকরণ করা। তাহলে এই ক্যারেক্টার অ্যানালিসিস করা, তার নামকরণ করা, এই লেভেল অফ টেক্সোনমি, অর্থাৎ একদম স্পিসিস লেভেলে যে স্টাডি, সেই স্পিসিসটার জন্য যে স্টাডি পার্টিকুলারলি, যে তার ক্যারেক্টার অ্যানালিসিস করা হলে তার কতগুলো কি ক্যারেক্টার, কি সম্পর্কে আছে, তার কতগুলো কি লেগ আছে, কতগুলো কতগুলো উইং আছে, উইং এ ব্রিসেলস আছে, এই যে ক্যারেক্টারাইজ করা, শুধুমাত্র জাস্ট তার মধ্যে যে ক্যারেক্টার গুলো প্রেজেন্ট আছে সেই ক্যারেক্টার গুলোকে অ্যানালিসিস করে করে বার করা। এই যে তার ক্যারেক্টার অ্যানালিসিস করা এবং তার নামকরণ করা, অর্থাৎ ওই স্পিসিসটা রিলেটেড স্টাডি, একদম স্পিসিস লেভেলে যদি স্টাডি হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় আলফা ট্যাক্সোনমি, ওই যে ওই লেভেলটা আলফা ট্যাক্সোনমি। এরপরে যখনই তাকে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, তার জেনাসের নিয়ে স্টাডি হবে, তার ফাইলামের নিয়ে স্টাডি হবে, তার ক্লাসের নিয়ে স্টাডি হবে, যখন তার ক্লাসিফিকেশন, তাকে ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য যখন স্টাডি করা হবে, তখন সেটা যে বিটা ট্যাক্সন, তারপরের লেভেল। আর তাকে যখন আলটিমেটলি তার নামকরণ করা হলো, তাকে ক্যারেক্টারাইজ করা হলো, এবং তার শেষে তাকে কিনা তার ইভলিউশনারি অ্যাসপেক্ট স্টাডি করা হয়, যে আদার অর্গানিজমের সাথে তার ইভলিউশনারি কোনো রিলেশনশিপ আছে কিনা, অর্থাৎ তারা কোনো সেম কমন অ্যানসেস্টর থেকে, কমন অ্যানসেস্টর মিন পূর্বপুরুষ থেকে, সিমিলার বা কাছাকাছি কোনো পূর্বপুরুষ থেকে তারা অরিজিন, তাদের অরিজিন হয়েছে কিনা, তাদের মধ্যে কোনো শেয়ার্ড এই লিনিয়ার ক্যারেক্টার আছে কিনা, যে শেয়ার্ড ডিরাইভড ক্যারেক্টার, যেগুলো যে ওরা মানে ইভলিউশনারি যে ক্যারেক্টারগুলো অরিজিন ডিরাইভ করছে, সেই ক্যারেক্টারগুলো কোনো শেয়ার্ড ক্যারেক্টার আছে কিনা, দিয়ে তাদের একটা ইভলিউশনারি রিলেশনশিপ স্টাডি করা। সব থেকে শেষে যেটা করা হয় সেটা হচ্ছে আমারটা, যেটা অনেকটা সিস্টেমেটিক্স এর সাথে ম্যাচ করে। তাহলে আমরা এই তিনটে লেভেলকে যদি দেখি, তিনটে লেভেল আলফা, বিটা এবং গামা, তিনটে লেভেল যদি দেখি, তাহলে আলফা ট্যাক্সোনমি কি না, আইডেন্টিফিকেশন, ডিসক্রিপশন আর নামকরণ করা স্পিসিসের, আইডেন্টিফিকেশন করা, তার ডিসক্রাইব করা সেই স্পিসিসটাকে, অর্থাৎ স্পিসিস লেভেলের স্টাডি, ঠিক আছে।
তখন একটা নতুন স্পিসিস বা একটা স্পিসিসকে তাকে খুঁজে বার করা, তার নামকরণ করা, এই রিলেটেড স্পিসিস লেভেলের যে স্টাডি সেটা হচ্ছে আলফা ট্যাক্সোনমি। এখন অ্যাবাভ দ্য স্পিসিস লেভেলে যখন স্টাডি করবো, তাকে ক্লাসিফাইং সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য, তার জিনাস, ফাইলাম, ক্লাস এইসবের যখন স্টাডি করা হবে, তাকে একটা হায়ারার্কিক্যাল সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য, তখন সেটা হয়ে গেল গামা এই বিটা ট্যাক্সোনমি। অর্থাৎ ক্লাসিফিকেশন অফ স্পিসিস ইনটু হায়ার ট্যাক্সাতে যখন তাকে ফেলার চেষ্টা করবো, অর্থাৎ যেটা হচ্ছে তার ক্লাসিফিকেশন নিয়ে যে স্টাডি সেটা যে বিটা ট্যাক্সোনমি। আর শেষে তার যখন ইভলিউশনারি রিলেশনশিপ স্টাডি করব, সে কিভাবে ওই স্পিসিসটা কিভাবে তৈরি হয়েছে, কোন স্পিসিস থেকে সে ওই স্পিসিসটা এসছে, কিভাবে স্পিসিসটা তৈরি হয়েছে, অর্থাৎ তার স্পিসিয়েশন নিয়ে স্টাডি, তার ইভলিউশনারি রিলেশনশিপ নিয়ে স্টাডি যখন করা হবে, তখন তার আন্ডারস্ট্যান্ডিং দ্য ভ্যারিয়েশন অফ ফাইলোজেনি, তার ফাইলোজেনি নিয়ে স্টাডি করা হবে, স্পিসিয়েশন নিয়ে স্টাডি করা হবে, বা তার ইভলিউশনারি রিলেটেড যে স্টাডি করা হবে, রিলেশনশিপ নিয়ে স্টাডি করা হবে, তখন সেটা হচ্ছে কি না গামা ট্যাক্সোনমি, যেটা অনেকটা সিস্টেমেটিক্স এর সাথে ম্যাচ করে। তাহলে এই হচ্ছে তিনটে লেভেল স্টাডি করার, আলফা, বিটা আর গামা। এরপর আমাদেরকে দুটো জিনিস পড়তে হবে, ম্যাক্রো ট্যাক্সোনমি আর মাইক্রো ট্যাক্সোনমি। তাহলে মায়ার এন্ড অ্যাসলক 1991 ট্যাক্সোনমিকে দুটো ব্রড গ্রুপে আবার ভাগ করলেন, মাইক্রো ট্যাক্সোনমি আর ম্যাক্রো ট্যাক্সোনমি। খুব সিম্পল ব্যাপার। ওই এই যে একটু আগে যেটা বুঝলাম, ওইটাই স্পিসিস লেভেলে স্টাডি, যে একটা স্পিসিস লেভেলে যে ও একটা নির্দিষ্ট স্পিসিস, সেই স্পিসিস লেভেলে স্টাডি করার জন্য যে যেখানে স্টাডি করা হয় শুধুমাত্র স্পিসিস লেভেল, যে সেটা কি স্পিসিস, তার সে স্পিসিসের ডেফিনেশন বা কোন কি কারণে ওটা একটা নির্দিষ্ট স্পিসিস, তো স্পিসিস রিলেটেড স্টাডি, স্পিসিসের ডেফিনেশন রিলেটেড স্টাডি, সেটা মেবি হতে পারে তার টাইপ, তার মরফোলজি ক্যারেক্টারের বেসিসে, হতে পারে তার স্যার কার সাথে রিপ্রোডাকশন করছে না করছে তার বেসিসে, বা তার ইভলিউশন কেমন ভাবে হয়েছে, কোন পূর্বপুরুষ থেকে সে তার বেসিসে, তার স্পিসিস লেভেলের স্টাডি, যে একটা অর্গানিজম যে একটা নিজে একটা আলাদা স্পিসিস, সেই রিলেটেড স্টাডি হচ্ছে মাইক্রোট্যাক্সমি। আচ্ছা, এখানে স্পিসিস কাকে বলে একটু বলে রাখি। তাহলে স্পিসিস জিনিসটা কি? না, আমরা জানি যে যদি একটা গ্রুপ অফ অর্গানিজম, একটা গ্রুপ অফ অর্গানিজম যারা পরস্পর রিপ্রোডাকশন করে, তারাই হচ্ছে একটা স্পিসিস। এবং তারা অন্যর সাথে রিপ্রোডাকশন করবে না। তার মানে যার সাথে রিপ্রোডাকশন করছে না সে আলাদা স্পিসিস, যারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করছে তারা হচ্ছে সেম স্পিসিস। তাহলে এই কনসেপ্টটা দিয়েছিলেন মায়ার, যেটা বলে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এছাড়াও যদি আমরা ক্যারেক্টারের বেসিসে, যে ঠিক আছে এদের মধ্যে এর মধ্যেও সময় একই একই সেম সেম ক্যারেক্টার দেখা যাচ্ছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে একই ক্যারেক্টার আছে, তখন সেটা একটা তার মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট বা টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। তাদের যদি ইভলিউশনারি স্টাডি করা হয়, যে হ্যাঁ এই ক্যারেক্টারটা দুটো স্পিসিস, দুটো অ্যানিমাল দেখা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা দুজনের মধ্যেই এসে, দুজনের যে পূর্বপুরুষ তার মধ্যেও আছে এবং দুজনেই সেখান থেকে পেয়েছে, তার ইভলিউশনারি স্টাডি যদি ক্যারেক্টার দেখে পড়ে তাকে যদি সে একই স্পিসিস না আলাদা স্পিসিস স্টাডি করা হয়, তখন সেটা ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট। তাহলে এই যে স্পিসিস, একটা স্পিসিস, একজনকে একটা স্পিসিস বলবো যে হ্যাঁ দিস ইজ এ ওয়ান স্পিসিস, দিস ইজ অ্যানাদার, এই যে স্পিসিস লেভেলের স্টাডি, সেটা মেবি হতে পারে তার মরফোলজির বেসিসে, তার ইভলিউশনারি রিলেশনশিপের বেসিসে, বা তার বায়োলজি, রিপ্রোডাক্টিভ বায়োলজির বেসিসে। তাহলে এই যে স্পিসিস লেভেলের স্টাডি করা, সেটা হচ্ছে মাইক্রোট্যাক্সোনমি। আর যখনই অ্যাবাভ দ্য স্পিসিস লেভেলে স্টাডি করব, যে তার আদার অ্যানিমেলের সাথে হোমোলজি অ্যানালজি স্টাডি করছি, অ্যাফিনিটি, সিস্টেমেটিক্স, তারপর সিস্টেমেটিক পজিশন, তার বাকি আদার্স যে অ্যাবাভ দ্য ট্যাক্সা যেগুলো আছে, জেনাস, ক্লাস, অর্ডার, সেইগুলো সম্পর্কে যখন স্টাডি করছি তখন চলছে ম্যাক্রোট্যাক্সোনমি। তাহলে মাইক্রোট্যাক্সোনমি ডিলস উইথ দ্য স্টাডি অফ স্পিসিস, ফর এক্সাম্পল বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, টাইপোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট। এই যে স্পিসিস লেভেলে যে স্টাডি সেটা হচ্ছে microtaxonomy. আর macrotaxonomy involves with the study of homology analogy অর্থাৎ রিলেশনশিপ স্টাডি, অ্যাফিনিটিজ, সিস্টেমেটিক্স, তারপর সিস্টেমেটিক পজিশন অর্থাৎ তার ক্লাসিফিকেশন নিয়ে স্টাডি, তার ফাইলোজেনি নিয়ে স্টাডি, এবং তাকে তার হায়ার ট্যাক্সা যেগুলো অর্থাৎ জেনাস, ক্লাস, ঠিক আছে, তার অর্ডার, এই যে তার হায়ার ট্যাক্সা নিয়ে যে স্টাডি সেটা হচ্ছে ম্যাক্রোটাক্সোনমি। তাহলে এক এক কথায় স্পিসিস নিয়ে স্টাডি যদি হয় একদম স্পিসিস লেভেল, তাহলে মাইক্রোটাক্সোনমি, অ্যাবভ দ্য স্পিসিস লেভেলের স্টাডি হলো সেটা হচ্ছে ম্যাক্রোটাক্সোনমি। বেশ, এরপরে আমাদেরকে আরেকটা আমরা নতুন জিনিস সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে টাইপ স্পেসিফিক। তাহলে মোটামুটি আমরা স্টাডি করে করে আসছি যে একটা ট্যাক্সোনমি স্টাডি কিভাবে করা হয়, এবং তার জন্য কি কি স্টেপস, কি কি ডেফিনেশন সেখানে আসলো, ট্যাক্সোনমি জিনিসটাকে, সিস্টেমেটিক, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, হায়ারার্কি ব্যাপারগুলো শিখলাম, লেভেল শিখলাম, মাইক্রোট্যাক্সোনমি, ম্যাক্রোট্যাক্সোনমি, ক্লাসিফিকেশন শিখলাম। এরপর একটা জিনিস শিখবো সেটা হচ্ছে ট্যাক্সোনমিক টাইপ। যে মনে করো একজন জুলজিস্ট বা একজন, যাকে আমরা একজন জুলজিস্ট, যে
কোনো একটা হ্যাবিটেটে অ্যানিমাল স্টাডি করতে গিয়ে একটা নিউ স্পিসিস পেয়েছে, একটা নিউ স্পিসিস পেয়েছে। সে রিল স্টাডি করে দেখেছে যে এই স্পিসিসটা আমাদের রেকর্ডের মধ্যে নেই, এর সম্পর্কে আমাদের আগে কেউ কখনো স্টাডি করেনি, এ পাবলিশড বা ডেসক্রাইব কোনো স্পিসিস নয়, আননোন স্পিসিস, নিউ স্পিসিস। তখন সে কি করবে না, সে তার নামকরণ করবে এবং তাকে সেটাকে পাবলিশ করবে, সবার সামনে সেটাকে নিয়ে আসবে। যেমন ধরো, যেমন কিছুদিন আগে আমরা স্টাডি করতে গিয়ে একটা ব্যাংক পেয়েছিলাম। ঠিক আছে, একটা গুহা থেকে ঢুকেছিলাম, সে গুহাতে ঢুকে একটা ব্যাংক পেয়েছি। তো আমরা দেখছিলাম যে মোটামুটি আমাদের আননোন, আরো স্টাডি করে দেখা গেছে মোটামুটি এখনো পর্যন্ত ওর যা ক্যারেক্টার তার সাথে কারো কিছু ম্যাচ করছে না, আননোন। তো এখন ওকে যদি একটা নিউ স্পিসিস হিসেবে ডেজিগনেট করতে হয়, তাহলে কিন্তু ওর পুরোপুরি তার স্পিসিস লেভেলের স্টাডি, তার অ্যাবাভ দ্য স্পিসিস লেভেলের স্টাডি, তার ডিটেল ক্যারেক্টার অ্যানালিসিস করে তাকে আমাদেরকে তাকে তার তার নামকরণ করে তাকে পাবলিশ করতে হবে, অর্থাৎ সবার সামনে নিয়ে আসতে হবে, সেটাই পাবলিশ করো। অ্যাজ একটা নতুন স্পিসিস হিসেবে তাকে ডেজিগনেট করতে হবে। এই যে যখন কোনো একজন জুলজিস্ট বা কোনো একজন ট্যাক্সোনমিস্ট যখন একটা নতুন স্পিসিসকে ডেজিগনেট করে, সবার সামনে নিউ স্পিসিস হিসেবে ডিসকভারি করে নিয়ে আসে, পাবলিশ করে, তখন তার কিছু স্পেসিমেনকে জমা দিতে হয়। তার একটা স্পেসিমেন, যাদের একটা অ্যানিমেলকে ধরে নিয়ে এসে তাকে জমা দিতে হয়, এই যেগুলো কোনো মিউজিয়ামে বা কোনো ইউনিভার্সিটিতে যেগুলোকে কালেকশন করে রাখা হয়। যেমন আমাদের জেডে সাইড মিউজিয়াম আছে, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বা তার সাথে বেশ কিছু ইউনিভার্সিটির মিউজিয়াম আছে যেখানে সেটাকে কালেকশন করে রাখা হয়, যেটার সাথে আদার বাকি যারা সায়েন্টিস্ট বা যারা পড়ছে বা তার যে সমস্ত সায়েন্টিস্টরা এই রিলেটেড স্টাডি করছে, তারা যাতে সেই অ্যানিমেলটাকে দেখে, সেই স্পিসিসটাকে দেখে নিউ যে স্পিসিসটা ডেসক্রাইব হলো সেটাকে স্টাডি করতে পারে। কিন্তু তার জন্য একটা স্পেসিমেনকে জমা দিতে হয়। সেই স্পেসিমেনটাকেই বলা হয় বা সেই স্পেসিমেন গুলোকেই বলা হয় টাইপ স্পেসিমেন। তাহলে এখানে টাইপ স্পেসিমেন সম্পর্কে অনেকগুলো, অনেক রকমের টাইপ স্পেসিমেন আছে। এটা মন দিয়ে একদম মন দিয়ে ভালো করে ব্যাপারটা বুঝে বুঝে যাও, আমি স্টেপ বাই স্টেপ বলে বলে ব্যাপারটা বুঝে বুঝে যাচ্ছি। তাহলে যদি একজন অথার যখন একটা স্পিসিসকে ডেজিগনেট করবে, তখন সে একটা বা বেশ কয়েকটা অ্যানিমেলকে কালেকশন করবে। এখন যে অ্যানিমেল গুলো কালেকশন করলো তার মধ্যে একটাকে যদিও ডেজিগনেট করে যে হ্যাঁ এটা একটা, এটাই একটা মেন স্পিসিস, এর মধ্যে সব ক্যারেক্টার আছে, এবং সেটাকে বলা হয় কিনা নেম বিয়ারিং টাইপ। একটা নেম বিয়ারিং, যে হ্যাঁ এই যে নামকরণ করলাম তার সমস্ত ফিচার্স এর মধ্যে আছে, একটা নেম বিয়ারিং টাইপ হিসেবে ও যদি একটা স্পেসিমেনকে জমা দেয়, তখন সেই যে জমা পড়লো, সেই যে টাইপ স্পেসিমেনটা জমা পড়লো তাকে বলা হয় হলো টাইপ। তাহলে ও অনেকগুলো ধরেছিল, অনেকগুলো ধরেছিল, চার পাঁচটা মনে করো অ্যানিমেল ধরেছিল, তার মধ্যে সবগুলোকেই জমা দিবে, তার মধ্যে একজনকে জমা দিল একটা নেম বিয়ারিং টাইপ হিসেবে, যেমন এর মধ্যে এটাই মেন, এটাই নেম বিয়ারিং, এটাকে একজনকে জমা দিল, একজনকে ডেজিগনেট করলো নেম বিয়ারিং টাইপ হিসেবে। আর বাকি আদার্স, বাকি তার সাথে যেগুলো কালেক্টেড ছিল সেগুলোও জমালো, সেগুলো নেম বিয়ারিং টাইপ হলো না, সেগুলো সাপোর্ট করবে তাকে স্টাডি করতে, তার বিভিন্ন ভ্যারিয়েশন যদি থাকে কিছু সেগুলোকে স্টাডি করতে, সেগুলো হচ্ছে প্যারাটাইপ। বোটানিস্টরা একটা আইসোটাইপ বলে টাইপ ব্যবহার করে, মোটামুটি সিমিলার প্যারাটাইপ, আইসোটাইপ টার্ম ব্যবহার করে। তাহলে কি বললাম না, এই যে একজন ট্যাক্সোনমিস্ট যদি পাঁচটা বা সাতটা বা যতগুলো অর্গানিজমকে কালেকশন করে, সেই সিরিজ, সেই সমস্ত অ্যানিমেলগুলোকে আমরা একসাথে বলি টাইপ সিরিজ। তাহলে সেই টাইপ সিরিজের মধ্যে একটা সিঙ্গেল অবজেক্টকে যদি একজন, একটা সিঙ্গেল স্পেসিমেনকে যদি ও ডেজিগনেট করে এজ এ নেম বিয়ারিং টাইপ, তখন সেটা হচ্ছে হলো টাইপ। আর বাকি যেগুলো জমা পড়লো, যারা না সাপোর্ট করে, সেগুলো হচ্ছে প্যারাটাইপ। তাহলে প্যারাটাইপ কি করে না, প্যারাটাইপ সাপোর্ট হলোটাইপকে সাপোর্ট করে। যদি কোনো ভ্যারিয়েশন থাকে সেই স্পিসিসের মধ্যে, কালারের বা কি বলতো সেক্সের বা সাইজের ভ্যারিয়েশন থাকে, তখন সেটাকে প্রপারলি স্টাডি করতে বা প্রপারলি তার ক্যারেক্টারগুলো ডেজিগনেট করতে সাপোর্ট করে। সেরকম পাশাপাশি সাথে থাকে সেগুলো আরও কিছু জমা পড়েছে, সে টাইপ সিরিজের বাকিগুলো হচ্ছে প্যারাটাইপ। তাহলে যেটা নেম বিয়ারিং টাইপ হিসেবে ডেজিগনেট করা হলো টাইপ সিরিজের মধ্যে, টাইপ সিরিজ কিনে যতগুলো ধরা হয়েছিল সবগুলোকে একসাথে বলছি টাইপ সিরিজ। তার মধ্যে যেটা নেম বিয়ারিং টাইপ হিসেবে ডেজিগনেট করা হলো সেটা হলো টাইপ। বাকি যেগুলো থাকলো, যেগুলো নেম বিয়ারিং টাইপ নয়, সাপোর্টিভ কিছু থাকলো, সেগুলো হচ্ছে কিনা প্যারাটাইপ। আর যদি অথার, তাহলে এগুলো কে করছে, সব অথার করছে, যখন জমা দিচ্ছে সেই সময় অথার এগুলো সব স্টাডি করছে। তাহলে আর যদি অথার
ওই যে টাইপ সিরিজ যে দুটো বা চারটে বা পাঁচটা অ্যানিমেল, মোর দেন ওয়ান যে অ্যানিমেল কালেকশন করছে, সেগুলোর মধ্যে কোনো একটাকে, একটা সিঙ্গেল স্পিসিসকে ওই হলোটাইপ হিসেবে ডেজিগনেট করতে না পারে, যে ও একটার বেসিসে, একজনের বেসিসে ডিসক্রাইব করতে বা ডেজিগনেট করতে পারলো না, তাকে ডেজিগনেট করার জন্য তিন থেকে চারটা লাগলো, সে তিন থেকে চারটা অ্যানিমেলকে একসাথে জমা দিল, কোনো হলোটাইপ ডেজিগনেট করলো না তাদের মধ্যে, যে অনেকগুলো চার পাঁচটা জমা দিল, তখন তারা সবাই হয়ে গেল সিন টাইপ। তাহলে যদি টাইপ সিরিজের যতগুলো একজন অথার কালেকশন করেছে তার মধ্যে যদি একজনকে নেম বেয়ারিং টাইপ হিসেবে জমা দেয়, যে দিস ইজ মেন, দিস ইজ এ নেম বেয়ারিং টাইপ, তাহলে সেটা হলো টাইপ। তার সাথে বাকি যেগুলো রয়ে গেলো সেগুলোও জমা দিল, সেগুলো হচ্ছে প্যারাটাইপ, যারা তাকে সাপোর্টিভ ভ্যারিয়েশন স্টাডি করতে হেল্প করে। আর যদি অথার কোনো একটা একটা সিঙ্গেল স্পেসিমেনকে অ্যাজ এ হলোটাইপ ডেজিগনেট করতে না পারে, মাল্টিপল অনেকগুলো মোর দেন ওয়ান যদি জমা দেয় একসাথে, যে সেইগুলো মিলে সবাই মিলে ওভারঅল অ্যানিমেলটাকে ডেজিগনেট করছে, তখন সেই টাইপ সিরিজের যে চার পাঁচটা অ্যানিমেল জমা পড়লো সেগুলো হয়ে গেলো সিন টাইপ। হয়েছে? আর যদি অথার কোনো স্পেসিমেন জমা দিতে না পারে, তার কোনো ডেসক্রিপশন জমা দেয়, কোনো ফিগার বা কোনো আঁকা ছবি বা কোনো ডেসক্রিপশন জমা দেয়, তখন সেই ডেসক্রিপশনটাকে বলা হয় কোটাইপ। তাহলে হলোটাইপ, প্যারাটাইপ, সিন টাইপ আর কোটাইপ। কি বললাম না, একজন অথার বেশ কিছু অ্যানিমেলকে কালেকশন করলো, স্পেসিমেনকে, সেটা যে টাইপ সিরিজ, তার মধ্যে একজনকে নেম বিয়ারিং টাইপ হিসেবে ডেজিগনেট করলো, তাহলে সেটা হলো টাইপ। বাকি যাদেরকে নেম বিয়ারিং টাইপ হিসেবে ডেজিগনেট করলো না, সেগুলোও জমা পড়লো, তারা হচ্ছে টাইপ সিরিজের প্যারাটাইপ। আর যদি কোনো হলোটাইপ ডেজিগনেট না করে, তাহলে টাইপ সিরিজে যত সমস্ত স্পেসিমেন জমা পড়লো সবাইকেই আমরা বলবো সিন টাইপ, কেউ হলোটাইপ নয়। One of the several specimen in a series of equal rank used to describe the new species where the author has not designated a single holotype. একটা সিঙ্গেল স্পেসিমেনকে যদি হলোটাইপ হিসেবে ডেজিগনেট করতে না পারে, দাস প্রত্যেকজন স্পেসিমেনই, দাস ইচ স্পেসিমেন ইন দ্য সিরিজ ইজ নোন অ্যাজ সিন টাইপ। যদি ওই স্পেসিমেনটার কোনো হলোটাইপ ডেজিগনেট না হয়, তখন সেটা হচ্ছে কিনা সিন টাইপ। বুঝছে? আর যদি কোনো ফিগার বা ডেসক্রিপশন বা কি বলবো, ছবি জমা থাকে, জমা পড়ে অ্যাজ এ টাইপ স্পেসিমেন, তখন সেটা হচ্ছে কোটাইপ। এরপরে আরো কয়েকটা জিনিস দেখব, যে মনে করো তার বা এরপরে যদি ও অথার যদি এরকম করে যে একটা জমা দিল হলোটাইপ, তার সাথে তার অপোজিট সেক্সের অ্যানিমেলটাকেও জমা দিল, যেটা হলোটাইপ হিসেবে ডেজিনেট করলো, সেটা যদি মেল হয় তাহলে তার ফিমেলটাকেও জমা দিল, সেটা কিন্তু নেম বিয়ারিং লয়, নন নেম বিয়ারিং, মেন নয়, তার পাশে সাথে জমা দিল, তখন সেটার জন্য অ্যালোটাইপ। তাহলে অ্যালোটাইপ ওয়ান টাইপ অফ প্যারাটাইপ। প্যারাটাইপের একটা ভাগ আমরা বলতে পারি, যে যেটা অপোজিট সেক্সটাকে ক্যারি করছে, সেইটা হচ্ছে কিনা আমাদের অ্যালোটাইপ। জিনোটাইপ বলে একটা জিনিস আছে, যে যদি জেনাসকে ডেজিগনেট করার জন্য বা কোনো একজন নতুন একটা মনে করে জেনাস যখন লেবিওকে ডেজিগনেট করা হলো, তখন তার জন্য যদি কোনো স্পেসিমেন জমা পড়ে, সেটা অবভিয়াসলি কোনোটা তার আন্ডারে কোনো স্পিসিসেরই হবে। কিন্তু যদি ডেসক্রিপশনটা জেনাস পাবলিশ করছে তার জন্য, বা জেনাসকে ডিসক্রাইব করছে সবার সামনে যে এই জেনাসের এই ক্যারেক্টারের জন্য এটা একটা জেনাস লেবিও, দিয়ে তার সাপেক্ষে একটা অবজেক্ট জমা দিল, তখন সেটা জিনোটাইপ। অনেক মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে কি হয়, বড় স্পেসিমেন নয়, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া বা ফাঙ্গাস, বোটানির ক্ষেত্রে বা অ্যালগি, ছোট মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে অনেকে কি করে, বিশেষ করে ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়ার ক্ষেত্রে হয় অ্যানিমাল কিংডমে, যে একটা কালচার, যে একটা কালচার মিডিয়ামে কালচার করে লিভিং স্পেসিমেন জমা দেওয়া হলো, এটা ব্যাকটেরিয়ার কালচার জমা দিল, এটা এগার মাধ্যমে কালচার রেডি করে, কালচার করে উপরে একটা কোনো কনিক্যাল ফ্লাস্কের মধ্যে বা স্টপার্ড বোতলের মধ্যে কিংবা কোনো পেট্রি ডিশের মধ্যে কালচার করে উপরে লাইভ অর্গানিজমটাকে জমা দিল, দিস ইজ একটা কালচার জমা দেওয়া হলো ব্যাকটেরিয়ার বা প্রোটোজোয়ার, তখন সেটা হচ্ছে টাইপ কালচার। যদি কোনো পার্মানেন্ট স্লাইড জমা দেওয়া হয়, বিশেষ করে প্রোটোজোয়ার ক্ষেত্রে, যে একটা পার্মানেন্ট স্লাইড বানিয়ে, এই যে তোমরা প্র্যাকটিক্যালি করবে যে ওই যে ব্যাকটেরিয়া আমাদের ইয়ের যে গাট কন্টেন্ট প্যারাসাইট ককরোচের, তো সেই যে প্যারাসাইট গাট কন্টেন্টে পাওয়া গেলো, সেটাকে একটা পার্মানেন্ট স্লাইড বানিয়ে, যে তাকে স্টেন করে, তাকে ডিহাইড্রেশন করে, তাকে স্টেন করে, তাকে ডিপিএক্স দিয়ে মাউন্ট করে একটা পার্মানেন্ট স্লাইড বানানো হলো, দি পার্মানেন্ট স্লাইড যদি জমা দেওয়া হয় মাইক্রোস্কোপিক স্টাডির জন্য, মানে মাইক্রোস্কোপিক অ্যানিমেলের ক্ষেত্রেই অবশ্যই হোক, প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়া ইত্যাদির ক্ষেত্রে, মেনলি প্রোটোজোয়ার ক্ষেত্রেই হয়, যদি কোনো মাইক্রোস্কোপিক প্রিপারেশন বা মাইক্রোস্কোপিক স্টাডির জন্য কোনো প্রিপেয়ার্ড স্লাইড জমা দেওয়া হয়, পার্মানেন্ট স্লাইড, তখন সেটাগুলো হ্যাপানো টাইপ। আর একটা জিনিস যে প্লাস্টো টাইপ। প্লাস্টো টাইপ কি জিনিস না, কোনো
প্যালিওন্টোলজিক্যাল স্টাডির ক্ষেত্রে কোনো ফসিলের ক্ষেত্রে যে স্পেসিসগুলো নষ্ট হয়ে গেছে, নেই এখন, এক্সটিংক্ট হয়ে গেছে, সেই সমস্ত যাদেরকে ফসিল থেকে স্টাডি করা হয়েছে, সেই সমস্ত ফসিল, ধরুন ওটা ফ্র্যাজাইল ফসিল বা ফসিলটাও আবার মিসিং হয়ে গেছে, তার একটা রেপ্লিকা বানাই, তার একটা প্লাস্টার বা প্লাস্টার পেরিস দিয়ে বা তার কোনোভাবে রেপ্লিকা বানিয়ে কাস্ট বানিয়ে যদি সেটাকে জমা দেওয়া হয়, এটা মনে করো আমরা খোলক পেয়েছি, সেই খোলকের মধ্যে ভরে প্লাস্টার অফ প্যারিস বা কিছু প্লাস্টার কাস্ট ভরে তার একটা অবজেক্ট বানিয়ে রেপ্লিকা তৈরি করে যদি সেটা জমা দেওয়া হয়, বিশেষ করে প্যালিওন্টোলজিক্যাল বা আমাদের ফসিল স্টাডির ক্ষেত্রে দেখা গেছে, তখন দিয়ে পরে যদি সেটা জমা দেওয়া হয় তখন সেটা প্লাস্টোটাইপ। আর লাস্টলি একটা আছে টাইপ লোকালিটি, যে যে লোকালিটি থেকে অরিজিনাল অথার ওই সমস্ত ওই নেম বিয়ারিং টাইপগুলোকে, অর্থাৎ প্যারাটাইপ বা সিন টাইপ বা মেনলি হলো টাইপকে খুঁজে বার করেছে, কালেকশন করেছে, সেই লোকালিটিটাকে বলা হয় টাইপ লোকালিটি। তাহলে এই যে যতগুলো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম, এই যে হলোটাইপ, প্যারাটাইপ, সিন টাইপ, কো টাইপ, অ্যালোটাইপ, জিনোটাইপ, টাইপ কালচার বা হেপানোটাইপ বা প্লাস্টোটাইপ বা টাইপ লোকালিটি, এই সবগুলোই অরিজিনাল অথারের করা, অরিজিনাল অথার, এবং অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন, যখন পাবলিকেশন হচ্ছে সেই সময়ে এই সবগুলোকে জমা দেওয়া হয়। ঠিক আছে? তাহলে এরা এই জন্য এদেরকে বলা হয় প্রাইমারি টাইপস। আবার এছাড়াও কিছু সেকেন্ডারি টাইপস আছে, যেমন অরিজিনাল অথার নয় বা অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন নয়, পরে যে একজন অথার সে কোনো হলোটাইপ ডেজিগনেট করে যায় না, সে সিন টাইপ জমা দিয়েছে, অনেকগুলো স্পেসিমেন জমা দিয়ে গেছে সিন টাইপ, কোনো হলোটাইপ ডেজিগনেট করে না। পরবর্তীকালে কোনো একজন অন্য সায়েন্টিস্ট বা অন্য কোনো ট্যাক্সোনমিস্ট তাদের নিয়ে আবার ঘুরে স্টাডি করতে গিয়ে সে পার্টিকুলারলি ডেজিগনেট করলো যে হ্যাঁ এর মধ্যে ওই সিন টাইপ গুলোর মধ্যে একজনকে ডেজিগনেট করে দিল যে দিস ইজ এ হলো টাইপ, এগুলোর মধ্যে এইটা আছে একটা মেন, এর মধ্যে সমস্ত ফিচার্স আছে, বা এটাকে একটা নেম বিয়ারিং টাইপ হিসেবে ডেজিগনেট করা যায়। তাহলে যে সিন টাইপ গুলো জমা ছিল সেগুলোর মধ্যে একটাকে যদি একটা নেম বিয়ারিং টাইপ হিসেবে জমা করে, তখন সেটা হচ্ছে কি না লেক্টোটাইপ। তাহলে লেক্টোটাইপের ক্ষেত্রে দুটো কন্ডিশন, এক হচ্ছে কিনা অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন নয়, পরে, আর কে করছেন অরিজিনাল অথার নয়, অন্য কোনো সাবসিকুয়েন্ট অথার, ওই জন্য হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি টাইপস। বোঝা গেছে? তাহলে এখন যদি কোনো সাবসিকুয়েন্ট অথার, তাহলে কোনো একজন একটা স্পিসিসের ক্ষেত্রে কোনো, মনে করো কোনো হলো টাইপ ছিল নাই, সব সিন টাইপ ছিল, সেই সিন টাইপ থেকে কোনো একজন সাবসিকুয়েন্ট অথার যদি একটা একজনকে হলোটাইপ হিসেবে ডেজিগনেট করে দেয়, যে এই যে 5টা বা 7টা জমা ছিল তার মধ্যে এইটা হলোটাইপ, যদি পরে কোনো একজন অন্য অথার জমা করে তখন সেই টাইপটাকে হলোটাইপ বলবো না, তখন সেটাকে বলে লেক্টোটাইপ। হলোটাইপ হতে গেলে অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন অরিজিনাল অথারই যদি ডেজিগনেট করতে পারতো তাহলে হলোটাইপ, কিন্তু হলো অথার একটাকে ডেজিগনেট করতে পারে নাই, অনেকগুলোকে জমা দিয়ে গেছে ডিসক্রাইব করার জন্য, সেগুলো সব ছিল সিন টাইপ। তাদের মধ্যে এখন অনেক পরে কোনো একজন অন্য ট্যাক্সোনমিস্ট একটাকে ওদের মধ্যে সেইগুলোর মধ্যে একজনকে ডেজিগনেট করলো যে এইটা একটা হলো টাইপ হিসেবে না এমবিএন টাইপ হিসেবে রাখা যেতে পারে, ডেজিগনেট করা যেতে পারে, তখন সেটাকে কিন্তু হলো টাইপ বলা এবং তখন সেটা বলে লেক্টোটাইপ। তাহলে ইলেকট্রোটাইপ যখন হয়ে গেল, মানে হলো টাইপের মতনই তো, নেম বিয়ারিং টাইপ একটা যখন হয়ে গেল, তখন তো আর বাকি যারা পড়ে থাকলো তারা তো সিন টাইপ লয়, তখন তারা অনেকটা প্যারাটাইপের মতন হবে, যেমন হলো টাইপ ডেজিনেট করলে টাইপ সিরিজের বাকিরা প্যারাটাইপ হয়ে যায়, সেরকম টাইপ সিন টাইপ থেকে যখন লেক্টোটাইপ ডেজিগনেট হয়ে যাবে, তখন টাইপ সিরিজের যারা বাকি যারা পড়ে থাকলো তাদেরকে আর সিন টাইপ না বলে বলবো প্যারালেক্টোটাইপ। কি বলবো? প্যারালেক্টোটাইপ। তাহলে লেক্টোটাইপ আর প্যারালেক্টোটাইপ কি না, সিন টাইপ ছিল, অরিজিনাল অথার সিন টাইপ জমা দিয়ে গেছে, হলো টাইপ জমা দিতে পারেনি, তাদের মধ্যে একজনকে সিঙ্গেল স্পেসিমেন হচ্ছে হলো টাইপ, সবসময় সিঙ্গেল স্পেসিমেন, কোনো সিঙ্গেল নেম বেরিং স্পেসিমেন ডেজিনেট করতে পারেনি, অর্থাৎ হলো টাইপ ডেজিনেট করতে পারেনি। পরবর্তীকালে অন্য সময় কোনো জন অন্য ট্যাক্সোনমিস্ট সিন টাইপ থেকে একটাকে ডেজিনেট করলো, সিঙ্গেল স্পেসিমেনকে নেম বেরিং টাইপ হিসেবে ডেজিনেট করলো, তখন সেটাকে বলে ইলেকট্রোটাইপ। আর বাকি যেগুলো পড়ে থাকলো টাইপ সিরিজের সেগুলো হচ্ছে প্যারালেক্টোটাইপ। এরপরে যদি এরকম হয় যে সেটা লেক্টো টাইপেই হোক বা সিন টাইপেই হোক বা হলো টাইপেই হোক বা প্যারালেক্টো টাইপেই হোক, কোনো কিছুই নেই, সব লস্ট হয়ে গেছে, কোনো কারণে মিউজিয়ামে আগুন লেগেছিল বা অন্য কোনো কারণ কিছু হয়েছিল, দিয়ে সব লস্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই নেই, হলো টাইপ তো নেই, সিন টাইপও নেই, মানে তার প্যারা টাইপও নাই, যদি সিন টাইপ ছিল তাহলে একটা সিন টাইপও নাই, সব নষ্ট হয়ে গেছে, এরকম যদি ঘটনা ঘটে, তখন অন্য কোনো একজন অথার, সাবসিকুয়েন্ট অথার, অন্য কোনো অথার নতুন করে যদি কোনো স্পেসিমেন কালেকশন করে নিয়ে এসে জমা দেয় নেম বেয়ারিং টাইপ হিসেবে, একটা সিঙ্গেল স্পেসিমেনকে নেম বেয়ারিং টাইপ হিসেবে জমা দেয়, তখন তাকে বলা হয় নিউ টাইপ। তাহলে নিউ টাইপ একটা হলো টাইপেরই রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউট স্পেসিমেন।
A substitute specimen selected in special circumstances to replace the holotype after the species was first described. প্রথম যখন ডেসক্রাইব করেছে তখন ছিল, হলোটাইপ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কোনো কারণে লস্ট হয়ে গেছে, বা হলোটাইপ নাই মনে করছে, সিন টাইপ দেওয়া হয়েছিল কিন্তু সিন টাইপ গুলো লস্ট হয়ে গেছে। হয়তো লেক্টোটাইপেও দেওয়া হয়েছিল কিন্তু লেক্টোটাইপটাও লস্ট হয়ে গেছে কোনো কারণে। তখন যদি নিউ কালেকশন কোনো স্পিসিসকে নতুনভাবে কালেকশন করে নিয়ে যদি জমা দেওয়া হয়, অন্য কোনো অথর দেয়, তখন সেটা হচ্ছে নিউ টাইপ। তাহলে এই যে লেক্টোটাইপ, প্যারালেক্টোটাইপ বা নিউ টাইপ, এটা কোনোটাই কিন্তু অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন নয় এবং অরিজিনাল অথর দ্বারা নয়, তাই এইগুলো বলে সেকেন্ডারি টাইপস। তাহলে এই হচ্ছে টাইপ স্পেসিমেন, আমাদের এই কতগুলো টাইপ স্পেসিমেন সম্পর্কে মনে রাখতে হবে। তাহলে আমরা ওভারঅল স্টাডিটাকে এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি যে একটা স্টাডি করার জন্য একটা টাইপস, বেশ কিছু অ্যানিমেলকে ধরা হলো, তাদেরকে বলে যে টাইপ সিরিজ। তাদের মধ্যে একজনকে অ্যাজ এ নেম বিয়ারিং টাইপ, আমরা তাদের মধ্যে একজনকে যদি অ্যাজ এ নেম বিয়ারিং টাইপ যদি একজনকে আমি যে ডিজিগনেট করি, তখন তাকে যে হলো টাইপ। আর যদি কোনো একজনকে আমি সিঙ্গেল স্পেসিমেনকে যদি আমি ডেজিগনেট করতে না পারি, মাল্টিপল মোর দেন টু যদি স্পেসিমেনকে, মানে একের বেশি, মোর দেন ওয়ান, টু বা তার বেশি স্পেসিমেনকে যদি আমি অ্যাজ এ ডিসক্রিপটিভ অ্যানিমেল বা টাইপ হিসেবে জমা দিই, তখন তাদেরকে বলবো সিন টাইপস। তাহলে এই হলোটাইপও কিন্তু নেম বিয়ারিং। হলোটাইপ ডিজিগনেট যদি না হয়, অর্থাৎ সিঙ্গেল স্পেসিমেন যদি ডিজিগনেট না হয়, যদি অনেকগুলো স্পেসিমেন জমা থাকে, তারাও কিন্তু নেম বিয়ারিং, তারা হচ্ছে সিন টাইপস। আর হলোটাইপ ডেজিগনেট হয়ে গেলে টাইপ সিরিজের বাকি যেগুলো থাকলো সেগুলো হচ্ছে প্যারাটাইপ, তারা কিন্তু নেম বিয়ারিং নয়, প্যারাটাইপ। যদি প্যারাটাইপটা অপোজিট সেক্সের হয়, তখন সেটা হচ্ছে অ্যালোটাইপ। প্যারাটাইপ যেটা জমা আছে সেটা যদি অপোজিট সেক্স হয়, তখন সেটা হচ্ছে কি অ্যালোটাইপ, এটাও কিন্তু নেম বিয়ারিং নয়। তাহলে নেম বিয়ারিং কে না, হলোটাইপ, সিন টাইপ। এরপরে এইটা হলো পরবর্তীকালে সিন টাইপের ক্ষেত্রে, যদি সিন টাইপ ছিল, হলোটাইপ যদি ডেজিগনেট না থাকে, তখন পরবর্তীকালে কেউ একজন অন্য একজন ট্যাক্সোনমিস্ট এই সিন টাইপদের মধ্যে একটা সিন টাইপকে বা একজনকে চুজ করলো অ্যাজ এ নেম বিয়ারিং, তখন তাকে বলবো লেক্টোটাইপ। বাকি যারা পড়ে থাকলো টাইপ সিরিজের মধ্যে, বাকি একটা বা দুটো বা তিনটা যেগুলো থাকলো, সেগুলো হচ্ছে কিনা প্যারালেক্টোটাইপ। বোঝা গেছে? আর যদি এই যা কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তখন সমস্ত অরিজিনাল গুলো যদি জাস্ট ডিস্ট্রয় হয়ে যায়, ইলেকট্রোটাইপ, প্যারাইলেকট্রোটাইপ, হলোটাইপ, সিনটাইপ, যা কিছু সব নষ্ট হয়ে গেছে, তখন নতুন কোনো যদি স্পেসিমেন কালেকশন করে যদি তাকে জমা দেওয়া হয়, তখন সেটা হচ্ছে কিনা নিও টাইপ হয়েছে। তাহলে এই স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। এরপর আমি এখানে ভাগ করা আছে ওই প্রাইমারি টাইপস আর সেকেন্ডারি টাইপস, যে যেগুলো অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন, অরিজিনাল অথর দ্বারা যেগুলো পাবলিশ, সেগুলো হচ্ছে ট্যাক্সোনমি, সেগুলো হচ্ছে প্রাইমারি টাইপস। তার মধ্যে হলোটাইপ, প্যারাটাইপ, সিনটাইপ, অ্যালোটাইপ, এগুলো তো আছেই, তাছাড়া বাকি টাইপ স্পেসিমেন, টাইপ কালচার, টাইপ হ্যাপানোটাইপ, এগুলো সবই হচ্ছে প্রাইমারি টাইপস। আর কিছু সেকেন্ডারি টাইপস আছে যেগুলো হচ্ছে পরবর্তীকালে যে পাবলিকেশনের পরে সাবসিকুয়েন্ট অথার করেছে, সেগুলো হচ্ছে লেক্টোটাইপ, প্যারাটাইপ, প্যারালেক্টোটাইপ, নিউ টাইপ, এগুলো হচ্ছে সেকেন্ডারি টাইপস। তাহলে এইগুলো ছাড়াও আরো কিছু ইনফর্মাল কিছু ট্যাক্সোনমিক টাইপ আছে, ইনফর্মাল অর্থাৎ আইসিজেডেন দ্বারা রেকগনাইজড নয়, কিন্তু জুলজিক্যাল লিটারেচারে মোটামুটি পড়া হয়। মানে রেকগনাইজড আইসিজেডেন যারা ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার দ্বারা রেকগনাইজড, যেগুলো সেগুলো আমরা পড়ে ফেলেছি, হয়ে গেছে। বাকি আরো কিছু আছে, যেমন টোপোটাইপ, মেটাটাইপ, হোমোটাইপ, এগুলো জুলজিক্যাল নোমেন লিটারেচারে এগুলোকে পড়া হয়, কিন্তু এগুলো কোনো রেকগনাইজড বা ফর্মাল কোনো ট্যাক্সোনমিক টাইপ তো নয়, ইনফর্মাল ট্যাক্সোনমিক টাইপ, আইসিজিডেন দ্বারা অফিসিয়ালি রেকগনাইজ নয়। ঠিক আছে? যেমন টোপোটাইপ, টোপোটাইপ কি না, স্পেসিমেন কালেক্টেড ফ্রম দ্য সেম লোকালিটি, যে টাইপ লোকালিটি বা সেম লোকালিটি যেখান থেকে অরিজিনাল অথার স্পেসিমেনটাকে খুঁজে বার করেছিল, সেইখান থেকেই যদি আরো অন্য কোনো অ্যানিমালকে খুঁজে বার করে, স্পেসিমেন কালেকশন করা হয় ফ্রম দ্য সেম লোকালিটি অ্যান্ড প্রেফারেবলি আন্ডার সিমিলার কন্ডিশন অ্যাজ দ্য টাইপ স্পেসিমেন যদি খুঁজে বার করা হয় পরবর্তীকালে, তখন স্যার বলে টোপোটাইপ। মেটাটাইপ কি না, সেম হ্যাবিটেট কিন্তু ডিফারেন্ট লোকালিটি থেকে। যে মনে করো আমরা যদি মুকুটমণিপুরে পেয়েছিলাম স্পেসিমেনটা, তো সেম হ্যাবিটেট মনে করো দেখা গেলো যে মুকুটমণিপুরের আশেপাশে যে পাহাড় আছে সেখান থেকে পেয়েছিলাম, তো সেম হ্যাবিটেট পাওয়া গেলো মনে করো অযোধ্যাতে, কিন্তু লোকালিটিটা আলাদা হলো, এটা মুকুটমণিপুর, এটা অযোধ্যা, তখন সেটা হচ্ছে মেটাটাইপ। যে স্পেসিমেন ফ্রম সিমিলার হ্যাবিটেটটা কিন্তু সেম, মানে সেখানের গাছপালা, তার তার হ্যাবিটেট বলতে যেটা বোঝাচ্ছে, সেখানে যে কন্ডিশন, ইকোনমিক, ইকোলজিক্যাল কন্ডিশন সেম, কিন্তু লোকালিটিটা আলাদা, তখন সেটা হচ্ছে মেটা টাইপ। আর মেটা টাইপের মতনই কোন একটা স্পেসিমেন, সেটা যদি কোনো সাবসিকুয়েন্ট অথার
মেইন অথার ছাড়া অরিজিনাল আদার দেন অথার যদি কেউ কালেকশন করে, মনে করো আমি একটা মুকুটমণিপুরে পেলাম, ঠিক আছে, আমার কোনো একজন বন্ধু সে সেম স্পেসিমেন খুঁজে বার করলো অযোধ্যা থেকে, তখন সে হচ্ছে একটা হোমোটাইপ। তাহলে আমি কিছু স্পেসিমেনকে কালেকশন করলাম, ধরো রানীবাঁধের পাহাড় থেকে কালেকশন করলাম, বা মুকুটমণিপুর আশেপাশে পাহাড় থেকে কালেকশন করলাম, ওই এরিয়াটা হচ্ছে টাইপ লোকালিটি, প্রথমে জমা করেছি, পরবর্তীকালে আরো কিছু স্পেসিমেনকে ওখান থেকে কালেকশন করলাম, তখন সেগুলো হচ্ছে টোপোটাইপ। এবার আমি এই সেম হ্যাবিটেট অন্য লোকালিটি অর্থাৎ অযোধ্যা পাহাড়ে সেম হ্যাবিটেট খুঁজে বার করলাম, যে অযোধ্যা পাহাড়ের মধ্যে আমি যেখানে পেয়েছিলাম স্পিসিসটা, সেম হ্যাবিটেট অযোধ্যা পাহাড়ের মধ্যেও দেখছি আছে। তাহলে অযোধ্যা পাহাড়ের মধ্যে অর্থাৎ ডিফারেন্ট লোকালিটি থেকে আমি আমি নিজেই যদি সেম স্পেসিমেন আবার কিছু কালেকশন করে নিয়ে আসতে পারি, তখন সেটা হচ্ছে মেটা টাইপ। আর হোমোটাইপ কি, আমি করলাম না, আমার কোনো বন্ধু বা অন্য কোনো অথার, তারা অন্য লোকালিটি থেকে কিন্তু সিমিলার হ্যাবিটেট থেকে কোনো কিছু স্পেসিমেনকে কালেকশন করলো বা টাইপ স্পেসিমেনকে কালেকশন করলো, তখন তাদেরকে বলে হোমোটাইপ। তাহলে এগুলো কিছু ইনফর্মাল টাইপ, জুলজিক্যাল লিটারেচারে ব্যবহার করা হয়, কিন্তু আইসিডিএস দ্বারা ফর্মালি রিকগনাইজ টাইপ নয়। তাহলে এই হচ্ছে ট্যাক্সোনমিক টাইপস। বেশ, তাহলে ট্যাক্সোনমিক টাইপ হলো, আমরা ট্যাক্সোনমিক ডেফিনেশন গুলো পড়লাম, জুলজিক্যাল ট্যাক্সোনমি ডেফিনেশন, সিস্টেমেটিক্স, জুলজিক্যাল নোমেনক্লেচার, জুলজিক্যাল ক্লাসিফিকেশন। তারপরে আমরা লেভেলস অফ ট্যাক্সোনমি পড়লাম, তারপরে ট্যাক্সোনমি টাইপস পড়লাম, এবং এখন লাস্টে পড়বো দু রকমের ক্লাসিফিকেশন, ফেনেটিক ক্লাসিফিকেশন এবং ক্ল্যাডিস্টিক ক্লাসিফিকেশন। তাহলে ওভারঅল আমাদের ট্যাক্সোনমির প্রথম পার্টটা শেষ হবে। দেখো এই যে অর্ডারিং, এই যে ক্লাসিফাই করা হচ্ছে, এই যে দেখো গোল 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 অনেকগুলো স্পিসিসকে ভাগ করা হয়েছে, ক্লাসিফাই করা হয়েছে, যে এরা দুজন অনেক সিমিলার ক্যারেক্টার, কাছাকাছি আছে, এর সাথে ও আলাদা। তাহলে এই যে ক্লাসিফাই করা হচ্ছে, এই ক্লাসিফিকেশনটা যদি তার তার মধ্যে যে মরফোলজিক্যাল ক্যারেক্টার আছে, এখন প্রেজেন্ট যে ক্যারেক্টার তার মধ্যে আছে, সেই ক্যারেক্টারের বেসিসে করা হয়। তাহলে ক্লাসিফিকেশন বেসড অন নিউমারাস ক্যারেক্টার্স, টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স দে হ্যাভ, তাদের মধ্যে কতগুলো কমন ক্যারেক্টার আছে বা কতগুলো আনকমন ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলো মেবি হতে পারে ফিজিওলজিক্যাল, মরফোলজিক্যাল, বায়োকেমিক্যাল বা বিহেভিয়ারাল ক্যারেক্টার। তাহলে শেয়ার্ড ক্যারেক্টার, তার বেসিসে যদি ক্লাসিফিকেশন করা হয়, যে ক্যারেক্টার অ্যানালিসিস করতে যে দেখি যে কি কি ক্যারেক্টার তার মধ্যে শেয়ার শেষ কমন আছে, তার বেসিসে যদি ক্লাসিফিকেশন করা হয়, তখন সেটা হচ্ছে ফেনেটিক ক্লাসিফিকেশন। এবং দ্বিপরে যে ডায়াগ্রামটা সাজানো হয় বা যে ইয়েটা করা হয়, কেবল তোমার এই যে যে ক্লাসি ইয়েটা যে আহ, চিত্রটা বা যে ডায়াগ্রামটা করা হয়, সেটাগুলো ডেন্ডোগ্রাম। আর এই ক্লাসিফিকেশনটা যদি অন দ্য বেসিস অফ ইভলিউশনারি স্টাডি করা হয়, যে ক্লাসিফিকেশন বেসড অন অ্যানসেস্ট্রি, তার উৎপত্তি কিরকম ভাবে হয়েছে, তার অ্যানসেস্ট্রি, তার কমন অ্যানসেস্টার থেকে কে কতটা দূরে, একটা এই পয়েন্টে যদি কমন অ্যানসেস্টার হয়, তাহলে সেখান থেকে কে কতটা দূরে, এ দেখো কাছেই কিন্তু এই জন অনেক দূরে, অনেক পরে এসছে, এ তার তুলনায় আগে এসছে, এ তার তুলনায় আগে এসছে। তাহলে এই যে তার ফাইলোজেনেটিক স্টাডি থেকে, তার কমন অ্যানসেস্টর থেকে, তার ফাইলোজেনি নিয়ে যদি তাকে ক্লাসিফাই করা হয়, বা অ্যানিমেলগুলো যদি ক্লাসিফাই করা হয়, তাদের অ্যানসেস্টারের বেসিসে বা ফাইলোজেনেটিক স্টাডির বেসিসে, তাদের ইভলিউশনারি স্টাডির বেসিসে, তখন সেই ক্লাসিফিকেশনটা বলে ক্ল্যাডিস্টিক ক্লাসিফিকেশন। এবং যে এরকম ডায়াগ্রামটা দেওয়া হয়, সেটা বলে ক্ল্যাডোগ্রাম। তাহলে এই হচ্ছে ফেনেটিক ক্লাসিফিকেশন আর ক্ল্যাডিস্টিক ক্লাসিফিকেশন। ফেনেটিক ক্লাসিফিকেশন মানে কি, অন দ্য বেসিস অফ শেয়ার্ড ক্যারেক্টার্স, আর এটা যে অন দ্য বেসিস অফ তার ইভলিউশনারি অ্যানসেস্ট্রি বা ইভলিউশনারি ফিচার্স। ঠিক আছে, এটা হচ্ছে ডেন্ডোগ্রাম এর চিত্রটা, এই চিত্রটা বলে ক্ল্যাডোগ্রাম। ব্যাস, এই হচ্ছে আমাদের ওভারঅল ট্যাক্সোনমি।